নমস্কার, মিডনাইট হুইসপার বাংলাতে আজকের আমাদের কাহিনী বরুণ ও নেহার, যারা তাদের মামার বাড়িতে যাওয়ার রাস্তায় শাপিত বাংলোর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। এই শাপিত বাংলো নিয়ে অনেক কাহিনী ছিল, কিন্তু বরুণ তা জানত না। আজ এই কাহিনী আমরা বরুণের পয়েন্ট অফ ভিউ থেকে শুনব। তার আগে আমি আপনাদের একটা কথা বলবো। আপনারা অনেক ভূতের কাহিনী শোনেন, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে আজকের কাহিনী আপনাদের আরও ভয় লাগিয়ে দেবে। যদি আপনি ভয়টাকে উপভোগ করতে চান, তাহলে হেডফোন ব্যবহার করুন আর নিজেকে বরুণের জায়গায় রেখে ভাবুন। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার মতো ছোট ক্রিয়েটার্সকে সাপোর্ট আপনারা করেন না, তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে একটাও এপিসোড মিস না হয়। আপনার নাম ও আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টে অবশ্যই বলবেন, যাতে পরের কাহিনীতে শেষে আমি আপনাদের নাম বলতে পারি। বরুণ আর নেহা স্কুল জীবন থেকে তাদের বন্ধুত্ব। ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন তারা তাদের জীবনে প্রতিষ্ঠিত। সম্প্রতি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কর্মসূত্রে তারা বাইরে থাকে। বরুণ আর নেহা বিয়ের পর তাদের নতুন বাড়িতে এসেছে। তারা অফিস থেকে ফিরে রাতে ডিনার টেবিলে বসেছে। এমন সময় বরুণের মায়ের ফোন এলো। বরুণ, মামার বাড়ির দাদুর শরীর ভালো না, তোদেরকে একবার দেখতে চেয়েছে। আয় না বাবা, একবার দাদুকে এসে দেখে যা। বিয়ের সময় তো দাদু আসতে পারেনি শরীরের অসুস্থতার জন্য, একবার দেখে আসবি দাদুকে। বরুণের মা বরুণকে বলল। বরুণ ফোনের এপার থেকে ভাবল, সত্যিই তো মা ঠিকই বলেছে, বিয়ের পর দাদুর সাথে দেখা করেই আসা যাক। তাছাড়া বিয়ের সময় দাদু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি, বহু বছর মামার বাড়ি যাওয়াও হয়নি। ঠিক আছে, দেখছি মা, অফিসের ছুটির জন্য অ্যাপ্লাই করি। যদি আমার আর নেহার ছুটি মেলে তাহলে অবশ্যই মামা বাড়িতে যাব। এই বলে বরুণ তার মায়ের ফোন কেটে দিল। খাবার টেবিলে নেহা বসেছিল। নেহা জানতে চাইল কি ব্যাপার। বরুণ নেহাকে সবটা খুলে বলল। নেহা তো খুব আনন্দ পেল, বলল, আরে এই ব্যাপার, চলো মামা বাড়ি থেকে ঘুরে আসা যাক। দাদু যখন অসুস্থ একবার দেখা করেই আসা যাক। আর তাছাড়া অফিসে আজকেই অ্যাপ্লাই করে দিচ্ছি ছুটির জন্য মেসেজ করে, তাহলে অ্যাপ্লিকেশন যদি মেসেজে চলে আসে তাহলে আমরা বেড়াতে বেরিয়ে যাব। এই বলে নেহা অ্যাপ্লিকেশন করার জন্য ল্যাপটপ হাতে ওঠালো। নেহা তো খুব খুশি, কারণ নেহা শহরের মেয়ে, গ্রাম কোনোদিন দেখেনি। আর বরুণ একদম গ্রাম্য ছেলে। বরুণের বাড়িও গ্রামে, আর মামা বাড়িও। বরুণের মামা বাড়ি মধুপুর গ্রামে। পরের 2-3 দিনের মধ্যে তাদের ছুটি মঞ্জুর হয়ে গেল। বরুণ বাড়িতে ফিরল মায়ের কাছে। রাতে খেতে বসে প্ল্যান করলো পরের দিন সকালে ব্রেকফাস্টের পরে গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে পড়বে মামা বাড়ির উদ্দেশ্যে। ঠিক সেই মতো সকালে উঠে নেহা আর বরুণ ব্রেকফাস্ট করলো। করার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। বরুণের বাড়ি থেকে বরুণের মামা বাড়ি কম করে 7 থেকে 8 ঘন্টা গাড়িতে লাগবে। হাই রোড ধরে যেতে হবে। সেই মতো তারা বেরিয়ে পড়েছে। নেহা তো খুব আনন্দ পাচ্ছে। হাই রোডে গাড়ি চলছে, পাশ থেকে শুধু মাঠ আর মাঠ।
সেই সময় সর্ষে ফুল ফুটেছে, কোথাও সূর্যমুখী ফুটেছে, কোথাও আবার ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। গাছে, খেজুর গাছে খেজুরের রসের ভাঁড় দেখা যাচ্ছে। এই সব দেখতে দেখতে নেহা আর বরুণ রাস্তা থেকে গাড়ি চালিয়ে চলেছে। হঠাৎ একটা ধাবায় তারা এলো। সেখানে তারা চা, বিস্কিট আর কিছু খেয়ে আবার গাড়িতে বসলো। কিছু দূর যাওয়ার পরে বরুণ দেখলো তার গাড়িটা ডিস্টার্ব করছে। গাড়িটা চলছে না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এই দেখে বরুণ গাড়ি থেকে নামলো। আশেপাশে কোনো মেকানিকও নেই, আর হাই রোড, সেখানে গাড়িও সেরকম ভাবে নেই। একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। এমন একটা সময়ে একজন বাইক রাইডার আসছিল। বরুণ হাত দেখালো তাকে। সে থেমে গেল। তার সাথে পরিচয় হলো। জানতে চাইলো, আচ্ছা ভাই, কাছাকাছি কোনো মেকানিক দোকান আছে, গ্যারেজ দোকান আছে? ছেলেটি বলল, এখানে তো কাছাকাছি নেই, আগে 5 কিলোমিটারের মতো লাগবে, একটা গ্যারেজ আছে, আপনি যদি চান আমার সাথে যেতে পারেন। বরুণ তো খুব আনন্দ পেল। বলল, ঠিক আছে। নেহাকে বলল, তুমি গাড়ির ভিতরে বসো, আমি মেকানিককে নিয়ে আসি। ছেলেটিকে বরুণ জিজ্ঞাসা করলো, এখন গেলে মেকানিক পাবো তো? ছেলেটি বলল, হ্যাঁ, দোকানটা সবসময় খোলা থাকে, যেহেতু হাই রোডের ধারে তো তাই সবসময় খোলা থাকে। বরুণ ছেলেটির বাইকের পিছনে বসে মেকানিকের খোঁজের উদ্দেশ্যে চলে গেল। আধা ঘন্টা 45 মিনিট হবে। বরুণ মেকানিক নিয়ে, তার বাইক নিয়ে আবার তার গাড়ির কাছে এলো। মেকানিক গাড়ি দেখে ভালোভাবে সারাই করলো এবং কিছুটা সময়ও লাগলো। তখন বরুণ মেকানিককে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি না মধুপুর যাব, অনেকটা সময়ও পেরিয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, আশেপাশে কোনো শর্টকাট রাস্তা আছে? মেকানিক বলল, হ্যাঁ স্যার, শর্টকাট রাস্তা তো আছে, কিন্তু ওই রাস্তাতে যাবেন না। বরুণ জিজ্ঞাসা করলো, কেন? বলল, না, ওই রাস্তাতে কোনো জনমানব শূন্য, কেউ যায় না, শুনেছি ওখানে ভয় আছে। বরুণ জিজ্ঞাসা করলো, কিসের ভয়? এখন আবার এসব কেউ মানে নাকি? মেকানিক চুপ করে রইল। বরুণ বলল, চোর ডাকাতের ভয় আছে কিনা বলো। মেকানিক বলল, হ্যাঁ, তা তো একটু আছেই, তবে হ্যাঁ, যদি ওই রাস্তাতে যান তাহলে সাবধানে যাবেন। এই বলে মেকানিক তার টাকা নিয়ে বেরিয়ে গেল। এমন সময় বরুণ নেহাকে বলল যে, চলো তাহলে শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া যাক, কারণ সন্ধে তো হয়ে এসছে। নেহা রাজি হলো। কিছু দূর যাওয়ার পরে একটা দোকান দেখতে পেল। সেখানে গিয়ে দুজনে চা, বিস্কিট, জলখাবার আবার খেলো। খাওয়ার পর সেই চা দোকানদারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখান থেকে মধুপুর যাব। মধুপুর? সে তো, যদি তুমি লং রাস্তা ধরো অনেকটা যেতে হবে। শর্টকাট কোনো রাস্তা আছে? হ্যাঁ, শর্টকাট রাস্তা আছে। ওই রাস্তায় যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তায় যেতে পারো, তবে কেউ যাতায়াত করে না ওই রাস্তাটায়, ফাঁকা একদম। আচ্ছা, ওই রাস্তায় কি কোনো ডাকাত কিংবা চোরের ভয় আছে? বরুণ জানতে চাইল। দোকানদার বলল, ডাকাত, চোর ডাকাতের তো ভয় থাকেই, কিন্তু অন্য ভয়ও আছে। সেই কারণে ওই রাস্তাটা সন্ধ্যার পর থেকে আর কেউ যাতায়াত করে না। সন্ধেও হয়ে এসছে। বরুণ ভাবল, তোর কিচ্ছু হবে না, ওই রাস্তা দিয়েই যাই। এই বলে বরুণ কিছু দূর এগিয়ে গিয়ে যেমনভাবে দোকানদার বলেছিল সেভাবেই টার্ন নিল। দেখলো রাস্তা ধীরে ধীরে মাটির রাস্তায় এসে পড়েছে। সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, ঝিঁঝি পোকার আওয়াজ চলছে, আর গাড়ির হেডলাইটের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। অনেকটা দূর যাওয়ার পরে
হঠাৎ করে এক জায়গায় বরুণ দেখতে পেল একজন ভদ্রমহিলা রাস্তার ধারে তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা অস্বাভাবিক বরুণের মনে হলো। ভদ্রমহিলা হাত তুলে গাড়ি দাঁড় করাচ্ছে। নেহা বলল, দাঁড়ালে যে? বরুণ বলল, আরে ভদ্রমহিলার কোনো তো অসুবিধায় পড়েছে, এত রাতে এখানে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই দাঁড়িয়েছি, দেখা যাক কি হয়েছে জানি। বরুণ কাঁচ নামিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বলল, বাবু, আমার একটু সাহায্য লাগবে। বরুণ মেয়েটিকে বলল, কি সাহায্য? আমার বাড়িতে একটু পৌঁছে দিতে পারবেন? বাচ্চাটার জ্বর, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? এত সন্ধ্যেবেলা এখান থেকে পাশ হচ্ছ, বাড়ির বড় কেউ নেই? কোনো পুরুষ মানুষ নেই? আমার বাড়ির আবার পুরুষ মানুষ? মেয়েটি উত্তর দিল, কেউ তো থাকে না, সব তো বাইরে থাকে। বরুণ ভাবল, একা মেয়ে বাচ্চা নিয়ে থাকে, ঠিক আছে, একটু সাহায্যই না হয় করে দেয়া যাক। এই বলে বরুণ মেয়েটিকে গাড়িতে উঠতে বলল। নেহা রেগে গেল, বলল, কি তুমি এরকম জানা নেই অজানা রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে গেলে? বরুণ বলল, দূর, কিচ্ছু হবে না, একটা অসহায় মানুষ সাহায্য চাইছে, এতে কি হবে? কিছু হবে না। এই বলে বরুণ গাড়ির দরজা খুলে দিল। মেয়েটি তার বাচ্চাকে নিয়ে এসে গাড়ির ভিতর বসলো। ধীরে ধীরে বরুণ গাড়ি চালাতে লাগলো। হঠাৎ করে একটা পুরো বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। মেয়েটি বলল, বাবু, আমার বাড়ি এসে গেছে, এবার আমাকে নামিয়ে দিন। বরুণ বলল, এটা তোমার বাড়ি? বলছে, হ্যাঁ। এরকম অন্ধকার, ভিতরে কেউ থাকে না? মেয়েটি বলল, না বাবু, আমার বাড়িতে কেউ থাকে না, আমি এই ছোট বাচ্চাটিকে নিয়ে একাই থাকি। আসুন না ভিতরে, একটু চা খেয়ে যাবেন। বরুণ বলল, না না, আজই আমাকে মামা বাড়ি পৌঁছতে হবে, মধুপুরে আমার মামা বাড়ি, আমি সেখানেই যাচ্ছি। ঠিক আছে, তুমি নেমে গেছো, সাবধানে যাও, আমি এবার আমার মামা বাড়ির দিকে রওনা দিই। মেয়েটি বলল, যেতে পারলে তো বাবু। বরুণের মনে হঠাৎ করে কেমন একটা লাগলো, এ কথা বললে কেন? এই মনে করতে করতে বরুণ গাড়িতে স্টার্ট দিল। গাড়ি স্টার্ট আর নিচ্ছে না। মেয়েটি কিছুটা হলেও তার বাড়ির দিকে ঢুকে গেছে। পাঁচিলের ভিতরে দরজা দিয়ে মেয়েটিকে দেখা যাচ্ছে। গাড়ি স্টার্ট নিচ্ছে না। নেহা বলল, দেখলে তো, বারণ করেছিলাম। বরুণ চুপ করল। এমন সময় পিছনে গেটের সাইডে দেখলো মেয়েটি এসে দাঁড়িয়ে আছে। বাবু, নেমে আসুন, গাড়ি খারাপ হয়ে গেছে, আর গাড়ি যাবে না, আসুন, আজ রাত এখানেই আমার বাড়িতে থেকে যাবেন। বরুণ বলল, আশেপাশে কোনো কারোর দোকান, মেকানিক? মেয়েটির কথা শেষ না হতে হতেই বলল, এখানে এসব কিছু পাওয়া যায় না বাবু, আসুন, আজ রাত আমার বাড়িতেই আপনার থাকতে হবে। নেহা আর বরুণ গাড়ি থেকে নেমে গেল। নেহা বরুণের দিকে তাকিয়ে বলল, আমরা কি এটা ঠিক করছি? বরুণ বলল, আর উপায় কি আছে, না ঠিক করার কি আছে, চলো। ধীরে ধীরে যখন তারা ভিতরের দিকে ঢুকতে লাগলো, দরজা দিয়ে দেখলো অস্বাভাবিক ঠান্ডা একটা বাড়ি। যদিও তখন শীতকাল, তবু বাড়ির ভিতরটা কেমন অস্বাভাবিক ঠান্ডা, চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। বরুণ বলল, তুমি আলো জ্বালোনি? বলল, হ্যাঁ বাবু, আলো এক্ষুনি জ্বালবো। বাচ্চাটা না কথা বলে, না হাসে, না কাঁদে, শুধু বরুণের দিকে তাকিয়ে দেখে, একবার নেহার দিকে তাকিয়ে দেখে। মেয়েটি গিয়ে আলো জ্বাললো, তাদেরকে দুটো চেয়ারের দিকে বসতে দিল। ভাঙা ভাঙা চেয়ার। ঘর থেকে অস্বাভাবিক একটা বাজে গন্ধ বেরোচ্ছে। নেহা বলল, কেমন একটা গন্ধ লাগছে না?
বরুণ বলল, গরিব মানুষ, হতে পারে, ছাড়ো ওসব, আজ রাত এখানেই থাকতে হবে, কি করা যাবে, আশেপাশে তো আর কিছু নেই, একটু বোঝার চেষ্টা করো। নেহা দেখল ঘরে ঝুল ভর্তি, যেন মনে হচ্ছে বছরের পর বছর ঘরটা কেউ পরিষ্কার করেনি। যে চেয়ারে তাদের বসতে দিয়েছে চেয়ারটা ধুলোয় পরিপূর্ণ। হঠাৎ করে নেহার সামনে থেকে একটা বাদুড় উড়ে গেল। ভয়ে চিৎকার করে উঠল নেহা। মহিলাটি তখনই তাদের চা এনে খেতে দিল। এমন সময় নেহা লক্ষ্য করল মহিলার বাচ্চাটিকে, সে একইভাবে শুয়ে আছে। নেহা উঠে গিয়ে তার গায়ে হাত দিতে লাগলো। হঠাৎ তার সামনে মহিলাটি এসে বলল, মেম সাহেব, হাত মুখ ধুয়ে নেবেন, চলুন, অনেক দূর থেকে এসেছেন, একটু আরাম করবেন, চলুন, আসুন আমার সাথে, বাথরুমের দিকে নিয়ে যাই। নেহা ও বরুণ মহিলাটিকে অনুসরণ করে চলতে লাগলো। মহিলাটির হাতে মোমবাতি একটি পুরো ভাঙা বাথরুমের সামনে এসে বলল, এখানেই হাত ধুয়ে নিন বাবু, আর পাশের ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। নেহা হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে দেখল ঘরটা সাজানো গোছানো, অনেক পুরনো দিনের আসবাবপত্র ভর্তি, একটা পালঙ্কে সাদা চাদর পাতা, মোমবাতি জ্বলছে। এইসব নেহা দেখতে লাগলো। হঠাৎ বরুণ ঘরে এলো। নেহা বরুণকে বলল, গাড়ি থেকে ব্যাগটা আনা হয়নি, আনতে হবে, সারাদিন একই ড্রেস পরে আছি, একটু চেঞ্জ করব। বরুণ বলল, ঠিক আছে, এনে দিচ্ছি। বরুণ সবে যাবে এমন সময় দেখল মহিলাটি ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বরুণ অবাক হয়ে গেল, বলল, আপনি ব্যাগ পেলেন কি করে? মহিলাটি বলল, আপনি যে কি বলেন বাবু, আমি গাড়ি থেকে নামিয়ে রেখেছিলাম, মেম সাহেবের লাগবে বলে। বরুণ আর বেশি কথা বলল না, ব্যাগটা হাত থেকে নিয়ে নিল। মহিলাটি চলে গেল। বরুণ দরজা বন্ধ করে দিল। নেহা চেঞ্জ করে নিল। তারপর সে জানলার সামনে এসে দাঁড়ালো, জানলা খুলে দিল। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, আকাশে চাঁদ প্রায় পরিপূর্ণ, সামনে কয়েকদিন পরেই পূর্ণিমা আছে। চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে, ঠান্ডা বাতাস বইছে। ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে নেহা খুব ক্লান্তি অনুভব করলো। জানালা বন্ধ করে শুয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলো রাত প্রায় 11টা বাজে। নেহা উঠে বসল। বরুণ নেহার পাশে ঘুমোচ্ছে। নেহার জলের তৃষ্ণা পেয়েছে, সে জল খাবে বলে উঠে বসেছে। সামনে দেখলো মাটির ঘড়া আর পাশে একটা স্টিলের গ্লাস রাখা। নেহা উঠে গিয়ে ঘড়া থেকে জল গড়িয়ে মুখে দিল। ইস, কি বাজে খেতে জলটা, এত নোনতা। নেহা মোমবাতির আলোয় আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ করে তার মনে হলো তার পিছনে কোনো একটা নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে সে তার ঘাড় ঘুরিয়ে দেখল, না, পিছনে নেই। সে দেখছে ভালো করে। মোমবাতির আলোয় সে দেখতে পেল ঘরের এক কোণে এক ফটো লাগানো আছে। সেই ফটোটা নেহা ভালো করে দেখল। এ তো ওই মহিলার বলে মনে হচ্ছে। নেহা ভালো করে দেখে বলল, হ্যাঁ, ওই মহিলারই ফটো। নেহার মনে তখন সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। আশেপাশে জনমানব শূন্য, এখানে একাকী মহিলা কিভাবে থাকে? এই ভেবে নেহা দরজা খুলল। দেখল সামনে মহিলা দাঁড়িয়ে। রাতে খাবার খাবেন, আসুন। নেহা বলল, খাবো না, খিদে নেই, আপনি গিয়ে শুয়ে পড়ুন। নেহা দরজা বন্ধ করে দিল। মহিলাটি চলে গেল। কিছুক্ষণ পর নেহা শুনতে পেল বাইরে থেকে কেউ যেন হাঁটছে। নেহা আবার দরজা খুলল। ধীরে ধীরে বারান্দায় এলো। দেখলো সেই মহিলা। নেহা মহিলার পিছু ধরল। একটা ঘরের সামনে গিয়ে দেখলো
মহিলাটি ঘরের ভিতরে চলে গেছে। জানালার সামনে নেহা দাঁড়িয়ে রইল। নেহা জানালার ফাঁক থেকে দেখল মহিলাটি যে বাচ্চাটি ছিল তার হাত মহিলাটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর মহিলাটির মুখ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সামনে আরো অনেক হাড় পড়ে আছে। নেহা হঠাৎ দেখল মহিলাটি তার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার কোনো পা নেই। নেহা চিৎকার করে উঠল। মহিলাটি বলল, কি হয়েছে মেম সাহেব? নেহা বলল, জল খাবো। মহিলাটির হাতে জলের গ্লাস নেহাকে দিল। সেটা জল ছিল না, ছিল রক্ত। নেহার চিৎকারে বরুণের ঘুম ভেঙে গেল। নেহা পিছন ফিরে দৌড়তে যাবে, কিন্তু দেখল মহিলাটি তার সামনে। বরুণ নেহা নেহা করে ডাকছে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। নেহা যেদিক দিয়ে যাচ্ছে দেখছে সামনে মহিলাটি দাঁড়িয়ে আছে। তার পা নেই, উপরের দিকে ঝুলছে, চোখ নেই। বরুণ শুনতে পেল এক মহিলার কান্নার আওয়াজ। দরজা ভেঙে দিয়ে বরুণ বাইরে এলো। চারিদিকে মাকড়সার জাল ভর্তি। বরুণ দৌড়ে একটা হল ঘরের এসে দেখল বড় একটা কাঠের দোলনা সেখানে ঝুলছে। দোলনা খালি ছিল, কিন্তু এমনভাবে দুলছিল যেন কেউ তার উপর বসেছিল। বরুণ কিছুটা এগিয়ে গেল। হঠাৎ শুনতে পেল কেউ একজন জোরে জোরে হাসছে। হাসির আওয়াজ এতটা ভয়ানক ছিল যে বরুণের হাত পা কাঁপতে লাগলো। তখন বরুণের মনে হলো পিছন দিক থেকে কেউ দাঁড়িয়ে আছে। বরুণ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখার চেষ্টা করল, কিন্তু কেউ ছিল না। বরুণ কিছুটা এগিয়ে গেল। তারপর সে যা দেখল তার রক্ত হিমশীতল হয়ে গেল। সেই মহিলা হাওয়াতে ভাসছিল, আর তার চুল মাটিতে ঠেকেছিল, আর চোখগুলো জ্বলছিল। গাল পুরো গাড্ডা হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। মহিলাটি বরুণকে দেখে আরো জোরে জোরে হাসতে লাগলো। বরুণের ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বরুণ পিছন দিকে ফিরে পালানোর চেষ্টা করলো। তখন এত জোরে দরজা বন্ধ হয়ে গেল, আর জোরে সেই দরজাতে ধাক্কাকে কিছুটা দূরে গিয়ে পড়ল। একটা হাসি এলো, আর তার সাথে বলে উঠল, তোমরা এখানে এসে খুব ভুল করেছো। এখান থেকে কেউ ফিরে যাবে না। বরুণ মহিলাকে বলল, আমার নেহা কোথায়? আমাদের যেতে দাও। আমাদের দিয়ে কি কোনো ভুল হয়ে গেছে? মহিলা বলল, যেতে দেবলে যেতে পারবে? যদি আমি যেতে দিই তবে তো যাবে। তুমি আর নেহা আগের সবার মতো আমার দাস হয়ে থাকবে। সে জোরে জোরে হাসলো, আর বরুণ দেখল অনেক লাশ তার দিকে এগিয়ে আসছে। এই দেখে বরুণ পিছন ফিরে আবার দরজার দিকে ছুটতে লাগলো। মহিলাটি তাকে ধরতে গেল। এবার বরুণ ছিটকে অন্য জায়গায় পড়ল। দেখলো নেহার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বরুণ উঠতে পারল না। বরুণের নাক ফেটে গিয়ে রক্ত পড়ছে। বরুণ ভাবল, আজ রাত আমাদের শেষ রাত। বরুণ নেহাকে দেখে নেহা নেহা করে ডাকছে। নেহা মুখ থেকে গুঙ্গানির শব্দ বেরোচ্ছে। হঠাৎ বরুণ দেখল নেহা চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এভাবে নিয়ে যেও না। এক অদৃশ্য শক্তি নেহাকে টেনে টেনে সিঁড়ি দিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এসব দেখে বরুণের শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। বরুণ নেহার পিছনে ছুটতে লাগলো। বরুণ বুঝতে পারল না তার শরীরে কোথায় থেকে এত শক্তি এলো। বরুণ সিঁড়ি দিয়ে উপরে পৌঁছে গেল। উপরে গিয়ে বরুণ যা দেখল, সে দেখে বরুণের পায়ের তলা থেকে মাটি সরে গেল। একটা বড় ঘরে একটা শয়তানের মূর্তি ছিল। পুরো ঘরে কঙ্কাল ভর্তি। মহিলাটি নেহার ছাতির উপরে একটা পা দিয়ে দাঁড়িয়েছিল, আর চিৎকার করে বলছিল, অনেক দিন পর জ্যান্ত মানুষের রক্ত পেয়েছি, আজ শান্তি ভরে খাবো। একটা নয়, দুটো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে।
বরুণ কিছু ভেবে না পেয়ে মহিলাটিকে একটা ঝোরে ধাক্কা দিতে গেল, কিন্তু বরুণ পারল না। সে আবার দূরে ছিটকে পড়ল। ততক্ষণ নেহার গোয়ানি আরও বেড়ে গেছে। নেহা চিৎকার করছে, বরুণ বাঁচাও আমাকে, এ আমাকে মেরে ফেলছে। তখন বরুণ শুরু করলো হনুমান চল্লিশা পড়া। হনুমান চল্লিশা শুনে সেই মহিলা অনেকটা দূরে সরে গেল। না করতে করতে সে অনেকটা দূরে সরে যাচ্ছিল। বরুণ নেহার হাত ধরে টেনে নিয়ে ওপর থেকে ঝাঁপ দিল। পরের দিন যখন বরুণের জ্ঞান ফিরল, তখন সে দেখল সে এক জায়গায় পড়ে আছে, পাশে আছে নেহা রক্তাক্ত অবস্থায়। নেহারও তখন জ্ঞান ফিরছে, সে গোয়ানির শব্দ শোনা যাচ্ছে। তাদেরকে বাঁচিয়েছে একজন তান্ত্রিক সাধু, সে ছিল তাদের কাছে ভগবানের দূত। তাই সেই তান্ত্রিকের কাছ থেকে তারা জানতে পারল যে এখানেই বহু বছর আগে একটা মেয়েকে তুলে নিয়ে তাকে খুন করা হয়েছিল। কে করেছিল, কারা করেছিল, কেন করেছিল, আজ পর্যন্ত কেউ তা জানতে পারেনি। এই বাংলো থেকে রাত 12টার পর কান্নার আওয়াজ আসে। গ্রামের কিছু মানুষজনকে ডেকে নেহাকে আর বরুণকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছিল। তারপরে বরুণের মামার বাড়িতে খবর পেয়ে তারাও সেখানে এসেছিল। কিছুদিন পর নেহা সুস্থ হয়, বরুণও সুস্থ হয়, কিন্তু আজও সেই শ্রাপিত বাংলোতে রাত 12টার পরে কার যেন কান্নার আওয়াজ গোটা বাংলোটাকে আর সেই অঞ্চলটাকে কাঁপিয়ে দিয়ে যায়। এই ছিল আজকের ঘটনা। প্রয়োজনের স্বার্থে আজকের গল্পের চরিত্রের নামগুলো পরিবর্তন করা হয়েছে, গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে। এই গল্পের সাথে যদি কারোর কোনো মিল থেকে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আমাদের কোনো রকম ইন্টেনশন নেই কারোর ক্ষতি করা কিংবা কারোর খারাপ চাওয়া। আজকের সত্যিকারের কাহিনী এই পর্যন্তই সমাপ্ত হলো। আগামী রবিবার আবার আসছি নতুন অলৌকিক কাহিনী নিয়ে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।